বন্ধুরা, তোমরা যারা এসব একঘেয়েমি গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়েছ তাদের জন্য নিয়ে এসেছি একদম খোলামেলা অডিও গল্প। এসব অডিও গল্পের ওয়েবসাইটের লিংক কমেন্ট দেওয়া আছে, আর কিভাবে সাইটস থেকে গল্প শুনবে সেটা টিউটোরিয়াল দেওয়া হলো। সাইটে ঢোকার পরে এরকম বিজ্ঞাপন আসলে এখান থেকে কেটে দেবেন। যে গল্প শুনতে চান সেটাই ক্লিক করার পর যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে ব্যাক বাটন চাপ দিতে হবে, তারপর আবার গল্পের উপর ক্লিক করতে হবে, তারপর এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে। ও ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুকের ভেতর কেমন যেন মোচ দিয়ে ওঠে। আমি কোনো প্রতিবাদ করছি না, আমার দৃষ্টি স্থির, মুখ চুপ, ভিতরটা যেন বহুদিন পর প্রথমবার গভীর কিছু অনুভব করছে। ও ধীরে ধীরে বলে, শিখা মামি, তুমি কি কাউকে কখনো খুব আপন করে পাশে বসতে দিয়েছ? সেদিন যা হয়েছিল আমি এখনো ভুলতে পারিনি। আমার নাম শিখা দত্ত, বয়স ৩৫ পেরোলো। এই বয়সে সাধারণত নারীকে কেউ নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কেটে যায় রান্নাঘর, উঠোন, গোয়াল আর একরকম নিষ্ক্রিয় স্বামীর সংসারে। তবুও আমি জানি আমার মধ্যে এমন কিছু আছে যা কারো কারো চোখে আজও আলাদা করে ধরা দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়ন এই গায়ের মেয়ে। আমি শহরের নায়িকাদের মতো না হলেও সাদামাটা সুতির শাড়িতেও নিজের মাঝে মাঝে অন্যরকম একটা অনুভব হয়। আমার ব্লাউজটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, যা আমি খুব একটা ঠিক করতে চাই না। জানি আশপাশের অনেকেই আলাদা করে লক্ষ্য করে। উঠোন ঝাড় দিতে দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা চাপা ঢেউ ওঠে, আলগা মৃদু কিন্তু রয়ে যায়। আমার স্বামীর নাম উকিল, বয়স এখন ৪৪। সারাদিন কাজের ছুতো, বাইরে থাকে। রাতে ফিরে আসে গা মাথা ক্লান্ত করে, কথাও তেমন বলে না। অনেকদিন হলো সে আর আমাকে ছুঁয়ে দেখে না, কিন্তু শরীর তো মন নয়। ওর অভ্যস্ত নির্লিপ্ততা বুঝে উঠতে পারে না। মন শরীরের চাহিদা। মাঝে মাঝে আমি শুধু নিজের মধ্যে ডুবে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে প্রদীপ, আমার ভাগ্নিনা। ছোটবেলা থেকে আমাদের কাছেই বড় হয়েছে। এখন কলেজে পড়ে। আগে যাকে কোলে নিয়েছি এখন তার চোখে দেখি এক অদ্ভুত নির্লজ্জ আকর্ষণ। আরেকজন আছে সুব্রত, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খোয়ার, ঘাস কাটা সবই করে, কথা কম বলে। কিন্তু যখন বলে চোখে মুখে এমন কিছু থাকে যা সহজে উপেক্ষা করা যায় না। ওর দৃষ্টির তীব্রতা আমার অজান্তেও অনেক কিছু নাড়া দেয়া। সেদিন ছিল শুক্রবার, গরুর দুধ দোয়া হয়ে গেছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি। আমি একটু হেসে বলি, রাখো, কিন্তু ভেতরে ঢুকো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে এমন কি হবে? আমি ওর চোখের দিকে তাকালাম। কিছু সময় থেমে রইলাম। আমরা কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতর একটা দমবন্ধ অনুভব কাজ করছিল। সেই দুপুরে রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। হঠাৎ প্রদীপ এসে পাশে দাঁড়ায়। পানি দিতে দিতে বলে, মামি, তোমার শাড়ির আঁচলটা পিছনে পড়ে গেছে। আমি আঁচলটা টেনে ঠিক করলাম, কিন্তু জানি তার দৃষ্টি তখনও পিছনের দিকে আটকে ছিল। আজও সেই মুহূর্তের গভীরতা ভুলতে পারিনি। আমি জানি না এরপর কি হবে, তবে এটুকু বুঝি আমার একাকিত্ব আর এই দুজন পুরুষের নিঃশব্দ উপস্থিতি, দুটোই কোথাও যেন মিলে মিশে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি, আগের মতো আর নেই। আমি সেই দিন দুপুরে বারান্দার পাশে থালা বাসন ধুচ্ছিলাম। আশাদের গুমোট গরম ঘাম হয়ে জামাটা পিঠে লেগে আছে। রান্নাঘরের পাশেই টালির নিচে একটা খোলা জায়গায় বসেই বাসন ধুতে ধুতে সময় কেটে যাচ্ছিল। পাশে কল আর একদিকে দেওয়াল। আমি নিচু হয়ে কাজ করছিলাম। মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছে, আঁচলটা একটু সরে গিয়েছিল, হয়তো খেয়াল করিনি। ঠিক তখনই প্রদীপ এসে দাঁড়ায় সামনে। ওর হাতে একটা মগ। বলল, মামি, আমার মগটা ধুয়ে দেবে? আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বলি, তোপে কি সবসময় দেখার লোক রাখছি নাকি? নিজেই ধুয়ে নিয়ে ও হাসে, কিছু বলে না, কিন্তু নিচু হয়ে মগটা আমার পাশে রাখা বালতিতে রাখে। আমি এক ঝলক তাকিয়ে দেখি ওর মুখটা খুব কাছেই, কপাল ভেজা, ঠোঁট একটু খোলা, চোখে ক্লান্তির ছায়া। কিন্তু সেকেন্ড খানেক ওর দৃষ্টি আমার দিকে একটু বেশি সময় আটকে রইল। তারপর হঠাৎ চোখ তুলে বলে, মামি, তুমি না খুব সুন্দর। আমি থেমে গেলাম, শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু নিজের গলার কাঁপনটা আমি টের পেয়েছিলাম। লজ্জায় ছিল না অন্য কোনো বোধে, সেটা বুঝে উঠতে পারিনি। ও পাশেই দাঁড়িয়ে বলল, তোমার গায়ের গন্ধটা রান্নাঘরের মতো না, অনেক শান্তির মতো। অনেক আপন বলতে বলতেই ওর হাতটা হালকা করে আমার হাতের পেছনে ছুঁয়ে গেল। হয়তো অনিচ্ছায়, হয়তো অন্য কিছুতে। আমি চুপচাপ হাত সরিয়ে নিলাম, বললাম, যা তো ভিতরে যা, রান্না করছি না। ও উঠে দাঁড়িয়ে চলে গেল।
কিন্তু যাবার সময় শরীরটা এতটা কাছে দিয়ে গেল যে কাঁধে হালকা ছোঁয়া লেগে গেল। আমি নিজেই বুঝতে পারছিলাম না ওটা আচমকা ছিল না। ওর ইচ্ছা করে হওয়া কিছু। সেই রাতটাই ঘুম এল না। অখিল ফিরেছিল অনেক রাতে, কথা না বলেই সোফায় গা এলিয়ে পড়ে রইল। আমি পাশের ঘরে আমার পরিচিত খাটে শুয়ে, জানালা খোলা, রাতের নরম আলো গায়ে এসে পড়ছে, কিন্তু আমার শরীরটা যেন নিজেকেই চিনতে পারছিল না। বারবার মনে পড়ছিল দুপুরে সেই মুহূর্ত, প্রদীপের চোখে যে ভাষা ছিল তাকে আমি বুঝিনি। আমি কি সত্যিই এতটা নিঃসঙ্গ? সকালে উঠে চলে গেলাম গোয়াল ঘরের দিকে, গরুগুলোকে খাবার দিতে হবে। সুব্রত ও সবের আগে থেকেই উঠে পড়ে চুপচাপ কাজ করে, কিন্তু ওর দৃষ্টিটা নীরব থাকলেও অনুভবের ভাষা লুকিয়ে থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি, শাড়ির খুঁট একটু তুলে হাঁটছিলাম যাতে পিছলে না যায়। পিছনে এক ধরনের শব্দ শুনে ফিরে তাকালাম। সুব্রত দাঁড়িয়ে, চোখে একরাশ ক্লান্তি, কিন্তু সেই পুরনো দৃষ্টির একটা নীরব তীব্রতা ছিল। আমি বললাম, সকালে উঠেছিস? ও মাথা নাড়িয়ে বলল, ঘুমেল না, স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে বললাম, তোর স্বপ্নেও গরু? ও এক মুহূর্ত চুপ করে থেকে বলল, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়ে, মাথায় একটা লাল ওড়না ছিল। কিছু বলতে যাচ্ছিলাম, আপনি চলে গেলেন। আমার গলা শুকিয়ে গেল। ও গামছায় হাত মুছছিল, গায়ে হালকা জল, জামার একটা বোতাম খোলা। আমি চোখ ফিরিয়ে নিলাম। ওর গলায় একটা পুরনো দাগ ছিল, হয়তো কোনো পুরনো চোটের চিহ্ন। হঠাৎ সেটা চোখে পড়ে, আর আমি আর চোখ ফেরাতে পারি না। ও বুঝে যায় বলে, আপনি কি ভাবছেন বলুন তো? আমি জবাব দিই না, শুধু হালকা হাসি নিয়ে বলি, একদিন যদি কেউ তোমাকে গরুর বদলে খুঁটিতে বেঁধে রাখে, তখন বুঝবি। সুব্রত হাসে না, চুপ করে থাকে, কিন্তু তার সেই নীরবতা কথার থেকেও অনেক বেশি কিছু বলে দেয়া। সেদিনটা কেটে যায়, কিন্তু রাতে ঘুম আসে না। প্রদীপ আর সুব্রত দুজন দুই প্রান্ত থেকে যেন আমার একাকিত্বকে ছুঁয়ে যাচ্ছে। কোনো শব্দে না, কোনো ঘোষণা নয়, শুধু দৃষ্টিতে, আচরণে আর এক অজানা মায়ায়। আমি দিন গুনছি, জানি কবে কে প্রথমে সে ভাঙবে আমার এই নীরব অন্তর্জগত। পরদিন ভোর আলো এখনও ঠিকমতো ফুটেনি। আকাশে ধূসর ধোঁয়াটে এক বা পর্দ, মাঠঘাটে শিশিরের ছোঁয়া, পাখির ডাক ও জাগেনি। এখনও আমি একটু আগে ভাগে উঠে পড়ি। গোয়ালঘরের পথটা ঘাসে ভেজা, বাতাস নেই, কিন্তু শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বইছে। সুব্রতা তখন গরুর দুধ দোয়ায় ব্যস্ত, পিঠ ঘামে ভেজা, গামছাটা ভিতের মতো পেছনে গাঁথা, শরীরটা ছিপছিপে। তবে তাতে এক ধরনের দৃঢ়তা আছে যেটা চোখ টানে। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি, তারপর ধীরে ধীরে খোয়ার ভেতর ঢুকে যায়। গরুর গন্ধ, ভেজা খড় আর ঘামের মিশ্র একটা গন্ধে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে যায়। সেই গন্ধটাও কোথায় যেন একটা পুরনো স্মৃতির মতো দোলা দেয় মনে। সুব্রত তখনও খেয়াল করেনি আমি এসেছি। সে হাঁটু মুড়ে বসে দুধ দিচ্ছে, মনোযোগদার পুরো কাজে। সেই মনোযোগী ভঙ্গি কিছুক্ষণ চোখ আটকে রাখে। আমি একটু সামনে যেতে সে টের পায়, চোখ তুলে তাকায়, তারপর আবার চুপচাপ কাজে মন দেয়। আমি দাঁড়িয়ে থাকি পেছনে, গরুর পাশ ঘেঁষে একটার দুধ শেষ, আর একটা তখনও কাঁপছিল। বাঁধনটা খুলতে দিয়ে ওর একটু কষ্ট হচ্ছিল। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিই সাহায্যের জন্য। হঠাৎ আমার হাত ওর হাতে ছুঁয়ে গেল। এক মুহূর্তের স্পর্শ, সুব্রতের গা ঘামে ভেজা আর দুধের গন্ধ লেগে থাকা, সেই ছোঁয়া যেন আমার এক অদ্ভুত অনুভব জাগায়। সুব্রত থেমে যায়, আমিও হাত সরিয়ে নিতে পারি না। ও চোখ তুলে তাকায়, কোনো শব্দ নেই, তবু যেন কত কথা বলা হয়ে যায়। গোটা গোয়ালঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি ভাবে এক্ষুনি বেরিয়ে যায়, কিন্তু পা যেন নড়ে না। হয়তো কাজ করতে গিয়ে ওড়নাটা একটু পিছলে গিয়েছিল। সুব্রতের চোখ পড়ে সেখানে, কিন্তু সে কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখ নিচে নামায়, আমার বুক কাঁপে, কিন্তু সে শব্দ আমার মুখে আসে না। এক সময় আমি পেছন ফিরে হাঁটা দিই, ও কিছু বলে না, আবার দুধ দোয়ায় মন দেয়। কিন্তু আমি স্পষ্ট টের পাই, আর একটু দেরি করলে হয়তো পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত। তাই আমি দ্রুত বেরিয়ে আসি। সেদিন দুপুরে উঠোনে একা বসেছিলাম, কাপড় ভাঁজ করছিলাম। প্রদীপ তখন কলেজে যায়নি, বারান্দায় বসে বই দেখছিল, কিন্তু মন যে বই ছিল না সেটা আমি বুঝতে পারছিলাম। মাঝে মাঝে ওর দৃষ্টি পায়ের পাতায়, হাঁটুর দিকে, আবার হঠাৎ চমকে ওঠার মতো দৃষ্টি। আমার মুখ ছুঁয়ে যেত, ও কিছু বলে না, কিন্তু সেই দৃষ্টিতে এক শব্দহীন টান ছিল। আমি একটা কাপড় ভাঁজ করতে গিয়ে দেখি ভেতর থেকে একটা চিরকুট বের হলো, যেটা আগে কখনো চোখে পড়েনি। চিরকুটে লেখা, যদি একদিন খুব কাছে আসতে চাই, আপনি কি দূরে সরাবেন? অক্ষরটা দেখে আমি বুঝি এটা প্রদীপেরই লেখা, কিন্তু তাতে নাম নেই, শুধু এক প্রশ্ন। আর সেই প্রশ্নে আমার গায়ে কাঁপন ধরে যায়। সেদিন আমি কোনো উত্তর দিইনি, শুধু রাতে শুয়ে ভেজা বালিশে মুখ খুঁজে অনেকক্ষণ কেঁদেছিলাম। কার জন্য কাঁদলাম ঠিক জানি না,
মনে হচ্ছিল ভেতরে জমে থাকা কথাটা যেন বেরিয়ে আসতে চাইছে। প্রদীপ জানে আমার কোমল দিকটা, আর সুব্রত জানে মনের ভেতরের এক ধরনের অদৃশ্য শক্তি। আমি মাঝখানে দাঁড়িয়ে কোনো অপেক্ষায়। কেউ হয়তো আসবে, বা আমি নিজেই যাব কারো দিকে। আজ আষাঢ়ের দুপুর, রান্নাঘরে চাল ডাল রেঁধে রেখেছি। ডিমের ঝোল ফুটছে, টিপটিপ করে ঘামাচ্ছি। শাড়ির পিঠের অংশটা ভিজে একাকার, চুল খুলে দিয়েছি ঘাট দিয়ে নেমে আসা ঘামবিন্দুগুলো। নিজের শরীরেই অপরিচিত লাগে। হঠাৎ পেছনে পায়ের শব্দ। আমি ঘাট ফেরানোর আগেই প্রদীপ বলল, খুব গরম লাগছে তোমার। তার কণ্ঠে হালকা হাসি, চোখে গম্ভীরতা, ও পাখার বোর্ডে হাত দিতে গিয়ে খুব কাছাকাছি চলে আসে। মুহূর্তটা একটু অস্বস্তিকর, কিন্তু কোথায় যেন এক ধরনের নীরব টান থাকে। ওর হাত আমার কাঁধে ছুঁয়ে থাকে একটু বেশি সময়, তারপর নিজেই সরিয়ে নেয়। হেসে বলে, পাখা ঠিক করতে গিয়েই আপনার কাঁধে পড়ে গেল বোধহয়। আমি পেছনে না তাকিয়ে বলি, থাক, গরম লাগলে উঠোনে যাও, এখানকার গন্ধ ভারী। ওর চোখের দৃষ্টি আমার দিকে গভীর, কিন্তু আমি সরে যাই না, কারণ জানি ও বৃষ্টিকে আমি থামাতে চাই না। সেই দুপুরে আমি একা উঠোনে বসে, কাঁথার উপর আধশোয়া গ্লাসে ঠান্ডা জল, পাশে বাতাস নেই, কেবল ঘাম আর নিঃশ্বাসের শব্দ। প্রতিবেশে গ্লাস বাড়ায়। আপনার জন্য দেখলাম খুব ক্লান্ত লাগছে। আমি ক্লাস নিয়ে ও বলে, আমি মাঝে মাঝে ভাবি আপনি এত একা থাকেন কেন এই বাড়িতে? কেউ কি সত্যিই আপনাকে বোঝে? আমি চুপ করে থাকি। সে কাছে বসে না, শুধু দাঁড়িয়ে থাকে। একটু পর বলে, আপনার উপস্থিতির একটা আলাদা গান থাকে যা মাথার ভেতর অনেকক্ষণ ধরে। আমি কিছু বলি না, শুধু ভাবি আমি তো এমন ছিলাম না, কেউ আমাকে এতটা গভীরে ছুবে ভাবিনি। কোনোদিন সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। আচমকা আয়নায় দেখি প্রদীপ দাঁড়িয়ে। আমি চমকে উঠি না। ও ধীরে বলে, শিখা মামি, কখনো কাউকে নিজের কাছাকাছি আসতে দিয়েছ? আমি তাকাই না, শুধু আয়নায় নিজের প্রতিচ্ছবিটাকে একরকম নীরবতা দিয়ে চুপচাপ দেখি। আমি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। ও চলে যায়, কিন্তু যাওয়ার আগে ঘরের ভেতরে যেন একটা ছায়া রেখে যায়, যেটা আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। পরদিন সকালে আয়নার সামনে বসেছিলাম, শাড়ির খুঁট গুছিয়ে টিপ পড়ছিলাম। সাজতে মন চাইছিল না। আজ ঘরের ভেতরে টুকটাক জিনিস ছড়িয়েছিল, কিছু জামা, একটা ভাঙা টিকলি, আর খাটের পাশে পড়ে থাকা একটা চুড়ি। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকে পড়ে, মামি, আমার কলমটা হয়তো এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। ওর চোখে যেন হালকা উত্তেজনা। আমি বলি, দেখো, টেবিলের নিচে খোঁজো। প্রদীপ খাটের নিচে খুঁজছিল। হঠাৎ কিছু একটা গড়িয়ে গেল, টিংটিং করে এইদিকে গেল মনে হয় ও বলে। আমি তখন পায়ে নুপুর খুলছিলাম। একটু নিচু হয়ে সাহায্য করতে গিয়েই আমাদের হাত একসাথে ছুঁয়ে যায় ছুরিটার উপর। এক মুহূর্ত থেমে থাকে ওর আঙুল, তারপর একটু বেশি সময় থেকে যায় আমার হাতের উপর। আমরা দুজনেই নিচু হয়ে আছি, চোখ যেন চুরিতে নেই, অন্য কোথাও আটকে গেছে। মুহূর্তটা অস্বস্তিকর নয়, বরং অনেক কিছু না বললেও বলা হয়ে যায়। আমি ধীরে বলি, দেয়ালে মাকসার চাল হয়ে গেছে, দেখে নিস একবার। ও বুঝে নেয়। এই মুহূর্তটা এখানে থেমে যাওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। অখিল সকালে শহরে গেছে বলেছে, রাতেই ফিরবে কিনা নিশ্চিত না। প্রদীপ কলেজে গেছে, সাধারণত দুপুর 12টার আগে ফেরে না। শুধু সুব্রত ছিল গোয়াল ঘরে। ঠিক 12টার সময় উঠোনে দাঁড়িয়েছিলাম আমি। বনের দিক থেকে গরম হাওয়া আসছিল, মনে হচ্ছিল ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়ছে। এক সময় হেঁটে গেলাম উঠোনে শেষ কোণ পেরিয়ে, সেই পুরনো গোয়াল ঘরের দিকে। তাল গাছের পাশে গোল পাতার ছাউনি ঘেরা ঘরটা নীরব। দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখি সুব্রত দুধ দিচ্ছে। লুঙ্গি আর পাতলা গেঞ্জি, গায়ে ঘামের দাগ স্পষ্ট। আমার উপস্থিতিতে ও একটু চমকে যায়, তারপর গলা খাকারি দিয়ে বলল, আপনি বসুন না একটু, আমি সব করে দিচ্ছি। আমি চুপচাপ কোণার মাটির হাড়ির পাশে বসেছিলাম। বাইরে বাতাস বাড়ছিল। হঠাৎ একটা ঝাপটায় পেছনের দরজাটা ধাই করে বন্ধ হয়ে গেল। সুব্রত চমকে উঠল, দরজাটা তো বন্ধ হয়ে গেল বাতাসে। আমি খুলে রাখছি। আমি মাথা ঘুরিয়ে দেখি গোয়ালঘরটা হঠাৎ যেন অনেক ঘন, অনেক গাছের। মনে হয় ও দুধ দিচ্ছিল, হাঁড়িতে ঢাল ছিল। ধীরে ধীরে হঠাৎ দুধ ছিটকে পড়ে আমার আঁচলের একপাশে। ও মা, আপনার শাড়ি তো ভিজে গেল। একটু থমকে গলা বলেছিল। আমি দাঁড়াতে যাচ্ছিলাম, সে এগিয়ে এল, হাতে পুরনো একটা গামছা। আমি মুছে দিচ্ছি। আমি বলি, না থাক আমি নিজেই। তবু ওর হাত আচমকা আমার কাঁধ ছুঁয়ে গেল। গামছা ছোঁয়া ধীরে নিচের দিকে নামছিল। আমি শান্ত স্বরে বললাম, থেমে যাও। কিন্তু সেই থেমে যাওতে যেন কোনো জোর ছিল না। ও থামেনি। ওর চোখে এক টান ছিল, যেটা সম্পর্কে সীমা বা নিয়ম মানে না। আমার ভিতরটা নিঃশব্দে কেঁপে উঠছিল, কিন্তু আমি কিছু বলিনি। ঠিক সেই সময় উঠোনের উল্টো দিক থেকে একটা ছায়া এসে থেমে দাঁড়ায় বেড়ার ফাঁক দিয়ে। প্রদীপ। ও কলেজ থেকে ফিরে এসেছে, সাইকেলটা বাইরে রেখে এসেছে সোজা গোয়ালের পেছনে। হয়তো হঠাৎ কৌতূহল বা হয়তো কিছু টের পেয়েছিল।
চোখে স্পষ্ট থেমে যাওয়ার মতো এক দৃশ্য। সুব্রত তখনই কিছু বলেনি, হাতও সরায়নি, আর আমি শুধু স্থির হয়েছিলাম। প্রথমবার ভেতরে কিছু জেগে ওঠার মতো অনুভব করছি। প্রদীপ চলে যায় চুপচাপ, কিন্তু আমি টের পাই সেই চোখ দুইটা, সেই নীরব দৃষ্টি এখনও আমার আশপাশে রয়ে গেছে। একদিন বিকেলে আমার শরীরটা কাঁপছিল হালকা, দুপুরে কিছু খাওয়া হয়নি, মাথাটা ভার হয়ে আসছিল, জ্বরে খাটে শুয়েছিলাম, শরীর নিস্তেজ, শাড়ির প্রান্ত পা থেকে সরে গিয়েছিল। গায়ে ঘামের হালকা নোনটা গন্ধ কপাল দিয়ে নেমে এসেছিল, এক ফোঁটা জল। দরজাটা হালকা শব্দে খুলে যায়। আমি চোখ খুলি না, জানতাম এ বাড়িতে এখন কেবল দুজন, প্রদীপ আর সুব্রত। তবে পায়ের শব্দ শুনেই বুঝে যায় প্রদীপ। ও হাতের গ্লাসে জল আর এক টুকরো ওষুধ নিয়ে আমার পাশে এসে দাঁড়ায়। কিছু বলে না, আমি চোখ বন্ধ রেখেছিলাম, কিন্তু অনুভব করছিলাম ওর নিঃশ্বাসের উষ্ণতা। এক সময় ও আমার পায়ের কাছে বসে পড়ে নিঃশব্দে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ওর উপস্থিতি যেন ঘামের গন্ধ, নিঃশ্বাস আর জ্বরের ঘোরের ভেতরে একরকম প্রশান্তি ছড়িয়ে দেয়া। তারপরে সে কাপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি তখনও উঠে বসিনি। সে নিজেই এক হাতে আমার মাথার নিচে ভর দিয়ে আর এক হাতে গ্লাসটা ঠোঁটে ধরিয়ে দিল। আমি ওষুধটা ঘিরে নিলাম, কিন্তু চোখ তুলে তাকালাম না। একটা অজানা অস্বস্তি গলাবে নামছিল। তার আঙুল তখনও আমার পাশে থমকে ছিল, নিঃশব্দ এক আবেগ নিয়ে। একটু পরে সে খুব আস্তে বলল, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার পাশে থাকব। আমি শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না। শুধু চোখ দুটি স্থির হয়ে তাকিয়ে রইল ছাদের এক কোণার দিকে। ভেজা দৃষ্টিতে ধরা পড়ছিল জীবনের বহু না বলা কথা। জানালার ফাঁক গলে বাতাস ঢুকছিল, নিঃশব্দে পর্দা নড়ে যাচ্ছিল। ধীরে ধীরে আমি চাদরটা টেনে নি গায়ে। গলার মধ্যে ভারী হয়ে থাকা কথাগুলো জমে উঠছিল যেন এক নিঃশব্দ কান্না। কোনো শব্দ নেই, শুধু অনুভব। সে তখনও মাটিতে বসেছিল, আমার পাশে, কোনো কথা বলছিল না, শুধু নিঃশব্দ উপস্থিতি দিয়ে জানিয়ে দিচ্ছিল কেউ আছে তার যত্নে। ধীরে ধীরে জ্বর কমে এসেছে। রাত গভীর হলে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। মাথার উপর ঠান্ডা ফাঁকা আকাশ, তারাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম ওরা কি বোঝে আমার মন আজ কতটা ভারী। এক নিঃশব্দ অস্থিরতায় দাঁড়িয়ে থাকি। আমি বাতাস এসে ছুঁয়ে যায় শরীর, কিন্তু আমার ভিতরে যেন এক অনুচ্ছার ঝড় বইছে। আমার দৃষ্টি পড়ে দেয়ালে পড়া নিজের ছায়ার দিকে। জ্যোৎস্না ছায়াটা লম্বা, একটু বাঁকা, মাথা নিচু, এমনভাবে দাঁড়িয়ে যেন আমি নিজেই আমার থেকে হয়ে কোথাও দাঁড়িয়ে আছি। এই ছায়াটা চেনে আমায়, সে জানে আমি কি চেয়েছি আর কি পাইনি। সে জানে কারো চোখের দিকে তাকিয়ে আমি কি বলতে চেয়েছিলাম কিন্তু চুপ করে থেকেছি। সে জানে কারো যত্ন আমাকে মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। সে জানে আমি অনেকদিন ধরে একা, হয় নামে নয় মনে। সে জানে রাতের নিঃশব্দতায় আমি আমার জীবনের মানে খুঁজে ফিরি। আজ আমি এই ছায়ার দিকে তাকিয়ে আছি। আমার মন বলছে ঘরের ভেতরে শিখা আর বাইরের শিখা আলাদা কেউ নয়। একই মানুষ, শুধু একদিক কথা বলে না, আরেক দিক চুপচাপ কাঁদে। আমি ধীরে বসে পড়ি। উঠোনের এক কোণে এক ফোঁটা কান্না চুপচাপ গড়িয়ে পড়ে, চোখ থেকে কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো কেউ আমার মাথায় সান্ত্বনার ছোঁয়া রাখল, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো আমি নিজেই নিজের মাথায় হাত রেখেছি, নিজের কাছে নিজে আশ্রয় খুঁজে নেই। শেষবারের মতো ছায়ার দিকে তাকিয়ে বলি, তুই জানিস আমি একজন নারী হয়েও একজন মানুষ। আমার সব কথা তোকে ছাড়া কেউ বোঝে না। ভোরের হাওয়ার প্রথম গন্ধ এসে লাগছে গায়ে। আমি উঠে দাঁড়ালাম। আজ বুঝি সত্যিই চৌকাঠ বেরোনো হয়ে গেল।